আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মান ঠিক রেখে নির্ধারিত সময় মেগা প্রকল্পগুলোর কাজ সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নেকে ৮,০৫৩ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন। মানহানির ২ মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন হাইকোর্টে। বিএনপি নেত্রীর জামিনি প্রমাণ, আদালত স্বাধীন বললেন ওবায়দুল কাদের। ডিআইজি মিজানের ঘুষ কেলেঙ্কারি তদন্তে কমিটি গঠন, পুলিশ সদর দপ্তরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংসের নির্দেশ হাইকোর্টের। মৌসুমি ফলে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের প্রয়োগ বন্ধেও ব্যবস্থার নির্দেশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মান ঠিক রেখে মেগা প্রকল্পগুলো নির্ধারণ সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একই সাথে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর তাগিদও দেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। বৈঠকে ৮,০৫৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পে অনুমোদনও দেওয়া হয়। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে অনুমোদন পায় ১১টি প্রকল্প। এসব নতুন ও সংশোধিত প্রকল্পে সরকারের ব্যয় হবে ৮,০৫৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,৭৫১ কোটি টাকা। এছাড়া খুলনায় প্রায় ৪,০০০ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয় একনেক। ১১টির মোট প্রকল্প হলো ৮,০৫৩ কোটি টাকা, 8053 crores। এর মধ্যে আমাদের সরকারের বাজেটে টাকা হলো 3389 crore, ৩,৩৮৯ কোটি। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও জানান, চলতি অর্থ বছরের ১১ মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে ৬৭.৯৭ ভাগ। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশনার কথা জানান তিনি। এর মধ্যে রয়েছে মান ঠিক রেখে মেগা প্রকল্পগুলোর নির্ধারিত সময় শেষ করা, পরিকল্পনা মাফিক বাস টার্মিনাল নির্মাণ, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা উন্নত করা, দারিদ্র্য বিমোচনের সঠিক তথ্য সংগ্রহ, পৌরসভা ও ইউনিয়নে পানি ও বর্জ্য শোধনাগার নির্মাণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্রিকেটে কালকে একটা ভালো সাফল্য এসেছে, আপনারা দেখেছেন কিভাবে আমরা জয়লাভ করেছি। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সকলকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের যে প্রকল্পগুলি আছে এগুলি যেন দ্রুত সম্পাদন করা হয় সেই মর্মে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তারপর বিমানবন্দরের একটা প্রকল্পের কথা বলা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট এবং নিরাপত্তার স্বার্থে এই প্রকল্পটা অনুমোদন করেছেন, এটাকে কার্য করার জন্য অনুরোধ করেছেন। জানান, প্রকল্পের বেশিরভাগ অর্থের যোগান আসবে প্রকল্প সহায়তা ও সংস্থার নিজস্ব অর্থায়নে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মানহানির অভিযোগে করা ২ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। কারাগারে থাকা খালেদা জিয়া আর ২ মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন বলে মনে করছেন তার আইনজীবী। তবে জামিনের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা আলাপ করে জানাবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৪ সালে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৬ সালে ঢাকা মহানগর হাকিম আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির ২টি মামলা করেছিল এবি সিদ্দিকী নামে এক ব্যক্তি। মামলা দুটিতে এবছরের ২০ মার্চ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই অবস্থায় ওই ২ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য রাখেন। মানহানির মামলায় এটা বেইলেবল অফেন্স এবং সুপ্রিম কোর্টের রায় আছে যে বেইলেবল অফেন্স যদি হয় তাহলে বেল দিতে বাধ্য আদালত, কিন্তু তারপরও দেয় নেই নিচের আদালত। এই দুটো মামলায় ৬ মাসের জন্য বেগম জিয়াকে জামিন দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুটো মামলা বাকি আছে। আমরা আইনের পথে থাকতে চাই, আমরা চেষ্টা করে যাব আইনের প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। আদালতের এই আদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরে জানাবেন বলে জানান সাংবাদিকদের। আজকে যেহেতু বেল হয়েছে কিছু আগে, আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করব, আমরা নিজেরা বসে ওনার সাথে আলাপ করে আমরা একটা সিদ্ধান্ত নেব আমরা কি করব। কারাবন্দী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মামলা দিয়ে কি করে আরও বেশি দিন জেলখানা রাখা যায় সরকার সে চেষ্টা করছে বলে অভিযোগ করেন বেগম জিয়ার আইনজীবীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সরকারের সময় আদালত কতটা স্বাধীন
বেগম খালেদা জিয়ার দুটি মামলায় জামিনে তা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সব মামলায় জামিন পেলে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখারও কোনো সুযোগ নেই বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাঝে কিছুটা মন্থরগতি নেমে এলেও আবারও পুরোদমে শুরু হয়েছে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, ৩ ধাপে শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আগামী বছরের জানুয়ারিতে প্রথম ধাপের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এই প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে ছিল এবং এর অগ্রগতির মুখ দেখা খুবই কঠিন ছিল ডিউ টু ল্যাক অফ ফান্ড। এটা আপনারাও ভালো করে জানেন। ভিত্তিপ্রস্তর থেকে কাজ শুরু পর্যন্ত ইটস এ লং ওয়ে। ফার্স্ট ফেজের টার্গেট হচ্ছে নেক্সট জানুয়ারি, বনানী রেল স্টেশন পর্যন্ত, এরপরে মগবাজার, তারপরে কুতুবদিয়া। 3টা ফেজে 20 কিলোমিটার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বেগম জিয়ার 2 মামলায় জামিনে তারই প্রমাণ মেলে। বেগম জিয়ার যে বন্দিত্ব, তার সাজা প্রাপ্তি, তার মুক্তির বিষয়ে তারা দলীয়ভাবে কিছু করতে ব্যর্থ হয়ে তারা সব কিছু সরকারের ঘাড়ে দোষ চাপায়। যত দোষ নন্দঘোষ, এটাই তাদের রাজনীতি। আজকে আবারও প্রমাণ হলো বাংলাদেশের বিচার বিভাগ কতটা স্বাধীন। মামলা তো অনেকগুলো, সবগুলো মামলা জামিন প্রাপ্তির নিশ্চয়তা পেলে তখন অটোমেটিক্যালি মুক্তি পাবেন। সরকার তখন তো তাকে কারাগারে বন্দি রাখতে পারে না। এ সময় বগুড়ার উপনির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখে যাই বলুক, সংসদ সদস্য হিসেবে শপথ না নিয়ে ভেতরে ভেতরে আফসোস করছেন। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পুরোদমে চলছে বিএনপি পুনর্গঠনের হোমওয়ার্ক। কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমতি মিললে জেলা ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের পর দ্রুত কাউন্সিলের আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে স্থায়ী কমিটি পুনর্গঠনের ইঙ্গিত দেন তিনি। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। গঠনতন্ত্রে রয়েছে 3 বছর পর পর কাউন্সিলের বিধান। সেই হিসেবে এবছরের মার্চেই পেরিয়েছে বিএনপি নির্বাহী কমিটির মেয়াদ, কিন্তু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1 বছরেরও বেশি সময় কারাগারে থাকা এবং বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে এবছর কাউন্সিল হবে কিনা তা নিয়ে সংশয় বিএনপিতে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আপাতত দল গোছানো হচ্ছে। আমরা যে পুরো উদ্যোগ চলছে, আমাদের তো এখন দলের গঠনটাই আমরা প্রধানত কাজগুলো করছি। এই রোজার মাসে আমরা কাজটা মূলত করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তার নেতৃত্বে প্রতিটি জেলায় যেখানে আপনার পূর্ণাঙ্গ কমিটি ছিল না সেখানে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে, যেখানে আপনার কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে কনভেনিং কমিটি দিয়ে 3 মাসের মধ্যে একটা সম্মেলন করার কথা বলা হয়েছে। অর্থাৎ এখন দলের গঠন প্রক্রিয়াটাই মূলত চলছে, পুনর্গঠন প্রক্রিয়া। তিনি আরও জানান, দল গুছিয়ে দ্রুত কাউন্সিল করতে চান তারা। পূরণ করা হতে পারে স্থায়ী কমিটির ফাঁকা পদগুলোও। কাউন্সিল তো আমরা করবো, আমরা জেলাগুলোকে গুছিয়ে নিয়ে সবগুলো গুছানো হচ্ছে, তারপরে কাউন্সিল হবে। এটাও নির্ভর করবে যদি ম্যাডামের অনুমতি পাওয়া যায়, তবে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করার দায়িত্ব পুরোপুরিভাবে গঠনতান্ত্রিক অনুযায়ী চেয়ারপারসনের হাতে। চেয়ারপারসন তো আমাদের এখন কারাগারে রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাইরে আছেন, দেশের বাইরে আছেন। এটার একটা সমন্বয় করার মাধ্যমে একটা নিশ্চয়ই আমরা একটা সিদ্ধান্ত নেব। আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ত্যাগী যোগ্যরাই দল ও অঙ্গ সংগঠনগুলোর কমিটিতে জায়গা পাবেন বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দুদকের তদন্ত কর্মকর্তাকে ডিআইজি মিজানের ঘুষ দেওয়ার অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ডক্টর মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ডিআইজি মিজান বরখাস্ত আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী সব চলবে।
আলোচিত সমালোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান নিজেই কয়েকদিন আগে দাবি করেন তার বিরুদ্ধে চলা অবৈধ সম্পদ অর্জনের তদন্ত প্রভাবিত করতে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে 40 লাখ টাকা ঘুষ দেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ডিআইজি মিজানের ঘুষ দেওয়ার ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ডক্টর মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের যে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, এই বিষয়টি তদন্ত করে প্রতিবেদন সাবমিট করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন দ্য বেসিস অফ ফাইন্ডিংস স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন প্রতিবেদন হাতে পেলে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টার্স গ্রহণ করতে পারে না, এটি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন একটি বিষয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগ ও আওতাধীন দপ্তর সংস্থাসমূহের মধ্যে নতুন অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী কাজ চলছে। ডিআইজি মিজান সে অলরেডি সাসপেন্ড হয়েছে, অলরেডি ওএসডি হয়ে পড়ে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। সবগুলি জানেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনি প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী তার শাস্তির বিধান হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা থানার দায়িত্বে থাকবেন। সোহেল তাজের ভাগ্নের ব্যাপারে জিডি হয়েছে এবং তাকে উদ্ধারে কাজ চলছে বলেও জানান আসাদুজ্জামান খান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ডিআইজি মিজান বরখাস্ত আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও আওতাধীন দপ্তর সংস্থাসমূহের মধ্যে নতুন অর্থ বছরে বার্ষিক কর্মসংস্থান চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। সোহেল তাজের নিখোঁজ ভাগ্নের সৌরভের ব্যাপারে জিডি হয়েছে এবং এ ব্যাপারে কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি গুরুত্বপূর্ণ। গত বছর সফলতার দিক থেকে সুরক্ষা বিভাগ সপ্তম স্থানে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস ভালো কাজ করছে, মাদকদ্রব্য অধিদপ্তরও ভালো কাজ করছে, কারাগারের সেবার মান বেড়েছে। তিনি জানান, ডিপার্টমেন্টে যা হচ্ছে তা চলমান প্রক্রিয়া। এখন থেকে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা থানা তদারকি করবেন, এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষণ। বিভিন্ন ফার্মেসি সহ বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে সরকারকে 30 দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। এদিকে আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের অধ্যাপক আবম ফারুক। স্পর্শকাতর বিষয়ে শুধু আদালতের মুখাপেক্ষী না থেকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রতিরোধে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন পরিদপ্তর শুদ্ধি অভিযানের পরামর্শ তার। রাজধানীর মিটফোর্ড সহ বিভিন্ন নামি দামি ফার্মেসি থেকে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ হচ্ছে হরহামেশাই। শুধু ফার্মেসি নয়, বাসাবাড়িতে অভিযান চালিয়েও জনপ্রিয় কোম্পানির নামে তৈরি নকল ঔষধ জব্দেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার 93% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাম্প্রতিক এমন মন্তব্য করাই আদালত পর্যন্ত। এ বিষয়ে এক রিট শুনানিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে 1 মাস সময় দিয়েছেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির সাথে জড়িত থেকে থাকে তাদেরকে সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যেন সেই ঔষধ বাজার থেকে বা ফার্মাসি থেকে দোকান থেকে সরিয়ে নেওয়ার যে পদক্ষেপ, সেই বিষয়ে একটি ডাইরেকশন এসছে এবং আগামী 1 মাসের মধ্যে মহামান্য হাইকোর্ট ডিভিশনকে এই সার্বিক বিষয়ে তদন্ত করে এবং ব্যবস্থা গ্রহণ করে একটি কমপ্লায়েন্স দাখিলের ওনারা নির্দেশ প্রদান করেছেন। জনস্বার্থে জারি করা উচ্চ আদালতের এই নির্দেশনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এই অধ্যাপক। সবসময় আমাদেরকে মাননীয় আদালত আমাদেরকে রক্ষা করবেন কিনা, কারণ আদালতের তো আরও কাজ আছে। সব জায়গায় যদি তাকে ভূমিকা রাখতে হয়, তাহলে আমাদের এই সংশ্লিষ্ট দপ্তরগুলো কি করে, তাদেরকে তাহলে রাখার কি প্রয়োজন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে 3টা তদন্ত কমিটি হয়েছিল এই পর্যন্ত, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়ে, কোনোটারই কোনো রিপোর্ট বেরোয়নি, রিপোর্ট প্রকাশিত হয়নি, গোপন, সব গোপন। তার মানেটা কি, আপনি যে লোকটা দোষী তাকে সাহায্য করছেন, সে দিব্যি বুক ফুলিয়ে হাঁটে, তার কিছুই হয়নি এই পর্যন্ত। শাস্তি যদি না দেওয়া যায় তাহলে তো আপনি এই কলঙ্ক ঠেকাতে পারবেন না।
মানুষের যান নিয়ে ছিনিমিনি খেলা সংশ্লিষ্টদের কঠোর সাজা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আমসহ মৌসুমি ফলে শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো হয় কিনা তা তদারকিতে অভিযান পরিচালনাকারী সংস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ধরনের অভিযান সারা বছরই অব্যাহত রাখার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার আমে রাসায়নিকের ব্যবহার নিয়ে বিএসটিআই এর প্রতিবেদনে অসন্তোষ জানিয়ে বিচারপতি FRM নাজবুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করা হয়েছে। শুনানিতে হাইকোর্ট বলেন, আমসহ বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তাই আগামী প্রজন্মের স্বার্থে এই বিষয়ে কঠোর হতে হবে। কারো পক্ষে নমনীয় অবস্থান নেওয়া যাবে না। আদালত বলেন, বিএসটিআই ঠিকভাবে কাজ করলে দেশের অবস্থা এরকম হতো না। বাংলাদেশে এখন স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নেই। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভালোভাবে বাঁচার উপায়টুকু নেই। এর আগে গত 20 মে আমসহ অন্যান্য ফল পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে দেশের ফলের বাজার ও আড়তগুলোতে নজরদারি করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। নিয়োগ পদোন্নতি ও স্বজনপ্রীতি সহ মহাপরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালকরা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলছেন, ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যা হচ্ছে তা দুঃখজনক। পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী। নানা অনিয়মের অভিযোগ এনে মহাপরিচালক শামীম আফজালের বিরুদ্ধে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেছেন। আগারগাঁয়ের প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে চলা বিক্ষোভ থেকে অবিলম্বে ডিজির পদত্যাগ দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কয়েকজন পরিচালক। কাজের চাইতে বেশিরভাগই স্বজন প্রীতিতে উনি ছিলেন। আমি কি বলবো, আমি একজন পরিচালক, আমি বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি ওনাকে দ্বারা। এই মুহূর্তে উনি পদত্যাগ করে যদি আমাদেরকে নতুন ডিজি না দেওয়া হয় তাহলে আমাদের সমস্ত আর্থিক কার্যক্রম স্থবির হয়ে যাবে। আমরা সব পরিচালকরা মিলে আমরা যে উদ্ভূত পরিস্থিতি সবাই পয়েন্ট অফ নো রিটার্নে আছে। আমরা তখন বললাম যে না, এই অবস্থা চলতে পারে না, একটা দিনী প্রতিষ্ঠান, অচবল অবস্থা, এটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। যে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনে যে ঘটনা ঘটছে এটা দুঃখজনক, এইটা আমরা থামাইতে চেষ্টা করতেছি এবং আমি এই মুহূর্তে সকল এবং বিভিন্ন জনকেও আমি কাজে লাগাইছি যে এইটা যা হচ্ছে এটা হতে দেওয়া ঠিক না। ইসলামিক ফাউন্ডেশন আগের মতো সুন্দরভাবে যাতে চলতে পারে এবং এইটা চলার জন্য যা যা করা দরকার আমরা সেই পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত শামীম আফজাল পদত্যাগ করেনি জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে কোনো অনিয়মের বিরুদ্ধেই বর্তমান সরকারের অবস্থান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 2020 সালে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে হোটেল ব্যবস্থাপনা খাতে কর্মী যাওয়ার সুযোগ কাজে লাগাতে চান প্রবাসী ব্যবসায়ীরা। বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈঠকে এই তথ্য জানান ইউকে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রণালয়কে জানান, হোটেল ব্যবস্থাপনা খাতে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করতে চান তারা। কর্মী পাঠাতে প্রশিক্ষণ কার্যক্রমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। যে কোনো দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। দেশে পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 60,000, সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। সুন্দরবনকে ঘিরে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা ইউনেস্কোর অভিযোগের সত্যতা অস্বীকার পরিবেশ ও বনমন্ত্রীর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। দেশে পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 60,000 বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সারা দেশে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা 35,82,347টি। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা 21,813টি, হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা 5,06,600
64টি, আর অধস্তন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে বিচারাধীন মামলার সংখ্যা 30,53,870টি। বিচারাধীন মামলার সংখ্যা কমিয়ে আনতে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান আইনমন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু জানান, সরকারের নানা পদক্ষেপের ফলে গত 10 বছরে ইলিশ উৎপাদন দ্বিগুণ হয়েছে। সুন্দরবনকে ঘিরে উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। ইউনেস্কোর এই অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ওই বক্তব্য সঠিক নয়। বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা সুন্দরবনকে ঘিরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গত কয়েক বছর ধরে উদ্বেগ জানিয়ে আসছে ইউনেস্কো। সবশেষ চলতি মাসে এক সভায় সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের ঝুঁকির তালিকায় রাখার সুপারিশ করেছে হেরিটেজ কমিটি। কারণ হিসেবে সুন্দরবনের পাশে রামপাল প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প চলমান থাকার বিষয়টি উল্লেখ করেছে সংস্থাটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন জানান, সুন্দরবনকে নিয়ে সরকার যথেষ্ট সচেতন। বলেন, সুন্দরবনের ক্ষতি হবে এমন কোনো প্রকল্প চলমান নেই। নতুন করে রেড ক্যাটাগরির কোনো কারখানার অনুমোদন দেওয়া হয়নি বলেও জানিয়েছেন পরিবেশ ও বন সচিব আব্দুল্লাহ আল মোহসেন চৌধুরী। রাজধানীর শ্যামলীতে সাহিল ফিলিং স্টেশনে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাতে ফিলিং স্টেশনের ভেতরে থাকা একটি তেলের ট্যাঙ্কার থেকে। মঙ্গলবার বিকালে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে ট্যাঙ্কারটি পুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ফিলিং স্টেশনের প্রায় অর্ধেক পুড়ে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল 5:30টার দিকে ওই ফিলিং স্টেশনে আগুনের সূত্রপাত হয়। 10টি ইউনিট সন্ধ্যে 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর মিরপুর সড়কের গাবতলীমুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর সোয়া 6টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। বাণিজ্যিক কারণে জঙ্গিবাদকে থামানো যাচ্ছে না। যারা না বুঝে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি আবুল কাশেম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের অনুসারীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের দোহাই দিয়ে নিজের স্বার্থ হাসিল করছে সুবিধাভোগীরা। ধর্মান্ধতাই সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের অন্যতম কারণ। আর একটি গোষ্ঠী এটিকে পুঁজি করে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিচ্ছে উগ্রবাদ ও জঙ্গিবাদ নামের নীরব ঘাতককে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত না করলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয়। বছরে 2-1 সকল ধর্মের লোকদের নিয়ে সম্প্রীতি সংলাপের আয়োজন করা উচিত বলে মনে করেন বক্তারা। পঞ্চম ও শেষ ধাপে 20 উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল কম। সকাল 8টার পরিবর্তে এবারই প্রথম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এখন চলছে ভোট গণনা। আগের রাতে ব্যালটে সিল মারা ঠেকাতে ভোটের সময় 1 ঘন্টা পেছানো হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ায় 4টি উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হয়। বিজয়নগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নাসিমা লুৎফুর রহমানের হালদার পাড়ায় বাসভবনে দুপুরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জের শাস্তাগঞ্জে 18টি কেন্দ্রে ভোট দেন ভোটাররা। নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলী আহমেদ খান। নাটোরের নলডাঙ্গা ও গাইবান্ধা সুন্দরগঞ্জে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। এদিকে সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচনে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশৃঙ্খলার দায়ে 3 জনকে আটক করে পুলিশ। অনিয়মের অভিযোগে গাজীপুর সদর উপজেলা নির্বাচন বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া নোয়াখালী সদর, খুলনা, ডুমুরিয়া, পটুয়াখালী, রাঙাবালি, বরগুনা, তালতলী, সুনামগঞ্জের জামালগঞ্জ, শেরপুরের নকলা, রাজশাহীর পাবা, মাদারীপুর সদর এবং এর আগে স্থগিত হওয়া কিশোরগঞ্জের কটিয়াদি এবং নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তাবলিগ কমিটির অনুসারীদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর। এ পর্যন্ত রাউজানে 26টি তরিকতের খানকা, 46টির বেশি বাড়িঘর এবং 18টির বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুনিরিয়া যুব তাবলিগের নেতারা। এবার ঈদ উল ফিতরের তরিকতের অনেক অনুসারী রাউজানে নিজের বাড়ি ঘরে যেতে পারেনি বলে অভিযোগ করেন তারা। বলেন, হামলার পাশাপাশি মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে। অবিলম্বে মুনিরিয়া যুব তাবলিগ কমিটির অনুসারীরা জীবন মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। আবারও নিচ্ছি সিবিসি টেল সংবাদ বিরতি।
মৃত্যুর কয়েক ঘন্টা পরই দাফন সম্পন্ন মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। ম্যানচেস্টারে ইংল্যান্ডের ছক্কা বৃষ্টি, ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ইংল্যান্ড ও ইয়র মর্গানের। আফগানিস্তানের সামনে টার্গেট 398 রানের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। বাংলা ভিশন সংবাদ দেখছিলেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মৃত্যুর কয়েক ঘন্টা পরই মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে তার মৃত্যুর জন্য মিশরের সরকারকে দায়ী করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে মুসলিম ব্রাদারহুডের অন্যান্য নেতাদের কবরের পাশে দাফন করা হয় মোহাম্মদ মুরসিকে। শেষ বিদায়ের সময় তাঁর ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুরসির ছেলে আবদুল্লাহ বলেন, বাবাকে তাঁর নিজের বাড়িতে দাফনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার। এদিকে মুরসির মৃত্যুর জন্য দেশটির সরকার প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিকে দায়ী করেছে মানবাধিকার সংস্থাগুলো। সঠিক চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। মুরসির মৃত্যুর জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংস্থাটি। সোমবার আদালতে শুনানি চলাকালে অজ্ঞান হয়ে পড়ার কিছুক্ষণ পরই মারা যান তিনি। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। 2012 সালে মিশরের জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। পরে এক বছরের মাথায় 2013 সালে গণবিক্ষোভের মুখে মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। শিরোনামগুলো আরও একবার জানিয়ে মান ঠিক রেখে নির্ধারিত সময় মেগা প্রকল্পগুলোর কাজ সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একনেকে 8,053 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন। মানহানির 2 মামলায় খালেদা জিয়ার 6 মাসের জামিন হাইকোর্টে। বিএনপি নেত্রীর জামিনি প্রমাণ আদালত স্বাধীন বললেন ওবায়দুল কাদের। ডিআইজি মিজানের ঘুষ কেলেঙ্কারি তদন্তে কমিটি গঠন। পুলিশ সদর দপ্তরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংসের নির্দেশ হাইকোর্টের। মৌসুমীর ফলে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের প্রয়োগ বন্ধেও ব্যবস্থার নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30 আগে। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ থাকলো। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সঙ্গে থাকায় ধন্যবাদ।